একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারের 25 বছর পূর্তি উপলক্ষে গত 8ই এপ্রিল কলকাতার বিড়লা একাডেমিতে এবছর রিদমের প্রথম বর্ষের এক্সিবিশনের শুভ উদ্বোধন হয়ে গেল ঘটা করে। এই উদ্বোধনের শুভ সন্ধিক্ষণের প্রধান অতিথি হিসেবে যাদের হাত ধরে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় তাদের মধ্যে বিড়লা একাডেমির কিউরেটর উমা রায়, আর্টিস্ট শেখর রঞ্জন দত্ত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং এই অনুষ্ঠানের সর্বময় কর্তা আর্টিস্ট প্রীতম বসাক এবং অভিজিৎ কর, যাদের অদম্য সহযোগিতা পৌঁছে দিয়েছে এক অন্য মাত্রায়। তবে যারা না থাকলে এই এক্সিবিশন একেবারেই সুসম্পন্ন হতো না, তারা হলেন শিল্পী প্রদীপ দে, প্রীতম বসাক, অভিজিৎ কর, দুলাল সরকার, শেখর রঞ্জন দত্ত, অঙ্কিতা দাস, অম্বরনাথ সিনহা, কাশ্যপ রায়, পারমিতা রায়চৌধুরী, সোনালিকা পাল, গোপাল মান্না সকলের উপস্থিতিতে এবং আগামীর এই এক্সিবিশন অনেকটাই সাফল্যের কামনা করে সকলে এই দিনের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়। স্কাল্পচার করতে পারি, আর আমি অ্যাক্সিডেন্টাল আর্টিস্ট, আমি কোনোদিন আর্টিস্ট ছিলাম না, রিসেন্টলি জয়েন করেছি, আর দেখবেন কীরকম লাগে। আর এই থিম আছে প্যাসা, মানে যাদের জল খাওয়ার ইচ্ছা থাকে এরা একটা পুরনো মাগের মধ্যে ডুবে যাচ্ছে জলের জন্য। মনমোহন সিং ছিলেন অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, সো আমি জোক ফর্মে বলি অ্যাক্সিডেন্টাল আর্টিস্ট। রে সবসময় প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন উদ্যোগ, নতুন একটা চেষ্টা, নতুন একদল আর্টিস্ট শিল্পীরা আসেন, এসে নিজের নিজের কাজগুলো দেখান। সারা বছরের চেষ্টা দিয়ে যেগুলো দিয়ে তৈরি সেইগুলোকে দেখানো, এটা কিন্তু একটা খুব বড় একটা স্টেপ। আর বিড়লা একাডেমিতে এই রকমের যারা দেখানো হচ্ছে তাদের কাজগুলো, এটা বাই ইটসেলফ উই ফিল দ্যাট ইটস এ বিগ থিং ফর আস। নতুন নতুন আরও ভালো হোক, পরবর্তীকালে আরও নতুন রকমের কাজ হোক, নতুন রকমের উদ্যোগ হোক, এইটুকুই আশা করি, আরও ভালো হয়। ঠিক আছে, ম্যাম আপনার নামটা? আমি উমা রে, আই এম দ্য কিউরেটর অ্যাট বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার। আমার এই যে কিউরেটর প্রীতম বসাক যখন এই বিড়লা বুকিং দেওয়ার পরে বললো যে আমরা বিড়লাতে একটা এক্সিবিশন করবো। কিন্তু বেস্ট হন, বিড়লার নামটাতেই আমি ইনফ্লুয়েন্স। বিড়লা সম্পর্কে আমার আগে একটা ধারণা ছিল, কিন্তু এতটা পরিষ্কার ধারণা ছিল না। আমি বিড়লার যে গ্যালারিটা আছে সেই গ্যালারি মন্দির পর্যন্ত গেছি, বিড়লা মন্দির। কিন্তু এটাতে এসে এই গ্যালারি দেখার পরে মনে হলো যে ইটস ভিগোরাস ওয়ান। যদি ঠিকমতো মেনটেন করা যায় তাহলে বিড়লাতে আরও সুন্দর পেন্টিং এক্সিবিশন করা যাবে, প্রচুর পেন্টিং এক্সিবিশন এখানে করা যায়। কিন্তু সাইডটাকে আমার মনে হয় যে একাডেমি অফ ফাইন আর্টের চেয়ে অনেকটা দূরত্বে আছে মানুষের, অতটা কাছে মানুষের আসতে পারেনি এখনও বিড়লা। আরও ইজি হওয়া দরকার, আরও পপুলারিটির জন্য ওর অ্যাডভার্টাইজমেন্ট আরও দরকার, মানুষের জন্য আরেকটু ইজি করা দরকার। এখানে কিছু কিছু রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশনগুলো থাকা উচিত না। যেমন আমি দিল্লিতে আইফেক্সে এক্সিবিশন করে এসেছি, ওখানে কিন্তু মর্নিং টু নাইট আপ টু ক্লোজিং এরিয়া পজিশন এসি কিন্তু চালু থাকে। এদের এখানে এসি চালু হবে 3টার পরে, তার আগে তুমি আসলে পরে তোমাকে ফ্যান দিয়ে, এইটা যেন না হয়। আর লাইটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে আরও সিনসিয়ারিটি দরকার। সবাই স্টাফ আছে, কিন্তু সব স্টাফই আছে, কিন্তু সব স্টাফের যে তাদের যে সিনসিয়ারিটি, কাজের যে গুরুত্বটা দেওয়া, এইটাতে মনে হয় যেন কোথাও খেমি আছে। এই তাদের ভিতরে এই খেমিটা থাকার কারণটা আমি বুঝতে পারিনি। হয়তো বা তারা কী পায় কি না পায়, আই ডোন্ট বদার, কিন্তু আমার কাছে মনে হয় যে ওদের কোথাও একটা প্রবলেম হচ্ছে, যার জন্য ওরা শুধু ডিউটির খাতিরে ডিউটি করছে, নিজের চয়েস থেকে করছে না। এইটুকু আর কি। এক্সিবিশন আমার যেটা 2025-এ, সেটা আমার আইফেক্সে আবার করার ইচ্ছা আছে নভেম্বর-ডিসেম্বরে। তো নভেম্বর-ডিসেম্বরের আগে যদি একাডেমির যদি চান্স পাই, একাডেমিতে আমরা অ্যাপ্লাই করে রেখেছি ফাইন আর্ট একাডেমিতে, আমরা যদি স্পেসটা পেয়ে যাই, কিন্তু এই সামারে করবো না, এই গরম সহ্য হয় না কলকাতায়। তো যদি কুল পিরিয়ডে যদি আমি পাই, তাহলে আমি ফাইন আর্ট একাডেমিতে আমার আরেকটা দৈরত আমার আবার করার ইচ্ছা, দৈরত 2। দৈরত আমার 1 হয়েছে আগে, এবার দৈরত 2 করবো ভাবছি, ছেলেদের আমার স্টুডেন্টকে নিয়ে। এখানে কটা ছবি আমি দিয়েছি? 4টা দিয়েছি, সব আমার এই বিগ সাইজের ছবি। 4টের নাম? সব খাজুরাহের এক ঝলক দেখানো আর কি। কেন এই খাজুরাহ দেখানো, এটা অনেক কথা, এতটুকু বলা যাবে না এখন, পরবর্তীতে যদি সুযোগ হয় বলবো। তারপরে দিয়েছি কুর্ম অবতার, 10ম অবতারের মধ্যে কুর্ম অবতারটা এখানে দিয়েছি আমি।
এটা একটা এক্সেপশনাল ছবি ছিল। তারপরে করেছি দেবদারু বন। দেবদারু বনটা ওইটা দেবাদিদেবের খুব প্রিয় একটা বন। ওই বনের মধ্যে ঋষিমণিদেরকে ওইখানে ব্রহ্মচর্য পালন করার জন্য ওদেরকে জায়গাটা দিয়েছিলেন, দেবাদিদেব ওদেরকে থাকতে দিয়েছিলেন, কিন্তু সেটা করেনি। সেটা না করার কারণে যে ঘটনাটা ঘটেছে সেটাই আমি তুলে রয়েছি ওইটার মধ্যে। আর আরেকটা হচ্ছে শিব গৌরীর রাসলীলা। আমরা রাধাকৃষ্ণের রাসলীলা শুনেছি, শিবগৌরীর রাসলীলা তো শুনিনি। শিবগৌরীর রাসলীলা হয়েছে কৃষ্ণেরও আগে। কৃষ্ণের আগের যুগ যেটা, সেই যুগে হয়েছে রাসলীলা। শিব পার্বতী রাসলীলা করেছে একাম্র বন। কৈলাসে একটি বন আছে একাম্র বন। সেই একাম্র বনে শিব গৌরী তাদের 8 রূপে তারা প্রকট হয়ে তারা মণ্ডল আকারে ওইখানে নেচেছে চাঁদনি রাতে। ওইটাই ওই ছবিটার বিষয়। এই 4টা ছবি আমি দিয়েছি। থ্যাংক ইউ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম হচ্ছে কাপটি কবাড। কাপটি কবাড মানে কবাডি খেলি না আমরা, তো এই কবাডির উপর বেস করে আঁকা। বেসিক্যালি আমি হিউম্যান ফিগারই আঁকি। আমার শিক্ষাগুরু শ্রী শেখরঞ্জন দত্তের কাছ থেকে আমি ছোটোবেলার থেকে এটাই আমাকে খুব এটা আমাকে খুব অনুপ্রাণিত করে। যার জন্য আমার এটার মধ্যে দেখানোর কারণ হচ্ছে ফিগারগুলো দেখানো, ফিগারের মাসেল, তার অ্যাক্টিভেশনগুলো, যেটা আমরা প্রতিনিয়ত কাজ করলে পরে কী ধরনের ফিগারের মাসলগুলো কাজ করে তার উপর বেস করে আমি এটা করেছি। মনে করেন যে এটা তো এখন প্রায় হারিয়ে যাওয়ার পথে। কবাডি কিন্তু শহরে খুব একটা খেলা হয় না, খুব একটা এখন গ্রামেরও লোকজন এতটাই ব্যস্ত, এই ধরনের খেলাগুলো প্রায় হারিয়ে যাওয়ার পথে। আমি ওটাকে এইভাবে ছবিতে তুলে ধরি। হ্যাঁ, এটা ছোটোবেলা থেকে অনেক দিন ধরেই আমি স্যারের কাছে আর্ট শিখি, কিন্তু যতদিন না পর্যন্ত আমার ছবি, আমার ক্রিয়েশন কেউকে না এক্সপ্রেস করতে পারছি, ততদিন পর্যন্ত নিজের ভুল ভ্রান্তিগুলো আমি কোনো দিন রিকোয়ার করতে পারি না। যে কারণে আমি যখন প্রথমবার এক্সিবিশন করলাম, আমার ছবিতে কি ভুল আছে কি ঠিক আছে, মানে কোনো ক্রিটিক যদি আমাকে না বলে তাহলে তো আমি এটা বুঝতে পারবো না। তার জন্য কিন্তু আমার এই ছোটোবেলা থেকে এইভাবে জার্নিটা করতে আসা। এখন রেগুলারভাবে এই যে ছবিগুলো করেছি, এই ছবির মধ্যে যা বোঝাতে চাইছি, আমি 10টা লোককে যদি বোঝাতে না পারি তাহলে আমার এই ছবিটার কোনো মূল্য থাকে না। যার জন্য আমাকে এতটা দূর করেছে। আমি বলবো যে সবাইকেই তার ছবি এক্সপ্রেস করার জন্য, তার জায়গার জন্য তাকে এক্সিবিশন করতে হয়। রেগুলার ওয়াইজ তারা যদি এক্সিবিশন করে তাহলে তার নিজেও উদ্বুদ্ধ হবে ভালো মতো। আজকে কতজন? আজকে টোটাল শিল্পী আছে 11 জন, আমাকে নিয়ে 11 জন, এবং ছবি আছে টোটাল 23টার মতো। সবাই কি কুচবিহার থেকে আসেনি, আমরা 4 জন এসেছি কুচবিহার থেকে। একজন হায়দ্রাবাদের শিল্পী আছে পারমিতা দি, হায়দ্রাবাদে, ওনার সাথে আমার পরিচয় হয়েছে এই এক্সিবিশনের ব্যাপারে। আর কলকাতার বাকিরা সবাই কলকাতার। দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা যে কুচবিহার থেকে এসেছি জন্য আমাদেরকে ছোট করা কিছু নেই, যে আমরা ছোট জায়গা থেকে এসেছি এরকমটি ব্যাপার নেই। তবে আমরাও যে পারি এটাই দেখুক। এটাও যদি তাদের মধ্যে মনে হয় যে না কুচবিহার থেকে আসছে কী দেখছি, দেখে যাক। নতুন প্রজন্মের শিল্পীদের কি বার্তা দেবে এখান থেকে? নতুন প্রজন্মের শিল্পীদের বার্তা দেবো যে কিছু শিল্পী আছে তারা সেলফ থট, কিন্তু সেলফ থট হলেও তারা একাডেমিকে যদি একটু যায় তাহলে তাদের মধ্যে চেঞ্জ আসবে। অনেক এরকম ছোটো মানে শিল্পী দেখে তাদের এক্সট্রা আগ্রহ আছে, কিন্তু তারা ওই জায়গাটা থেকে আর বেরোতে পারছে না, এক জায়গায় ভুল করেই যাচ্ছে। আমি চাই যে তারা কাজ করুক, রেগুলার ওয়াইজ কাজ করুক, কিন্তু কোনো একজন ভালো গুণী শিল্পীর ছত্রছায়া যদি করে তাহলে এই ভুলটা শুধরে যাবে। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের টোটাল নর্থ বেঙ্গলে আমরা এই জ্বালাটাতে সবসময় ভুগি। আমাদের টোটাল নর্থ বেঙ্গলে একটা আর্ট কলেজ নেই, গ্যালারি বলতে তো নেই, আর্ট কলেজও নেই। যার জন্য কি হয়, আমাকে এতটা দূর বহন করে নিয়ে আসতে হয়, তার এক্সপেন্স, তার খরচা। এবং এটা যাওয়ার পরে যখন আমাকে বলে যে তুমি কি পেলে ওখান থেকে, আমি কে পেলাম সেটা অন্য জিনিস, কিন্তু ইকোনমিক্যাল, সবার চিন্তা ভাবনা ইকোনমিক্যাল। একটা ক্যানভাস তৈরি করতে মিনিমাম যে খরচাটা হয় সেই খরচাটুকু আমাদের কিন্তু ওখান থেকে উঠে আসে না। তাই আমি সমস্ত শিল্পীদের একটা কথাই বলবো যে পেন্টিং করো ঠিক আছে, কিন্তু পেন্টিংটাকে এমনভাবে করো যে তার সাথে সাথে সাইডে একটা কোনো কিছু আর্ন করার চিন্তা ভাবনা করো। কারণ পেন্টিংটা থেকে তুমি কী পাবে সেটা কেউ বলতে পারবে না। মানে আমরা যত আর্টিস্টকে চিনি, মানে বিগত যত আর্টিস্ট আছে, তার নিজের জীবদ্দশায় কিন্তু তারা কিছু পায়নি, তার জীবন চলে গেছে, তারপরে তার পেন্টিং হয়তো 500 কোটি টাকা বিক্রি হয়। কিন্তু এটা ভেবে লাভ নেই যে আমার পেন্টিং বিক্রি হবে তার জন্য আমি ছবি আঁকবো, আমি এটা করি না। আমার পেন্টিং আমি দেখানোর জন্য এনেছি, বিক্রিটা তারপরে আমার।
প্রথম কথা হলো, যদি কারো পছন্দ হয় তার জন্য ক্যাটালগটা আছে, ক্যাটালগে আমার নাম দেওয়া আছে। টোটাল এক্সিবিশনের কিউরেটর আমি আছি, যার জন্য কেউ যদি আমাকে ডাইরেক্টলি ফোনও করতে পারে, বাই হোয়াটসঅ্যাপ, বাই ইমেল, যে কোনোভাবে করলে আমি তাদের উত্তরটা দিয়ে দিতে পারি। প্রথম বসা, আমি কোচবিহার থেকে এসেছি। আমি আসলে আপনি যেটা বললেন সেটাই ঠিক। আমাদের তো এটা চালচিত্র বলতে পারেন হাওড়া কলকাতার, এবং আমি যা দেখেছি যতটুকু দেখেছি, আমি তো শহরের ছেলে, গ্রামেগঞ্জে আমার ঠিক ছবিটা হয়তো অতটা স্পষ্ট নয়, কিন্তু আমি যা দেখেছি বা যা আমি দেখতে পাই আমি কিন্তু তার উপরে সেটা করেছি। এবারে আমি কলকাতায় থাকি না প্রায় 26 বছর হয়ে গেল, কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকি, আমি এখন বম্বেতে থাকি। কিন্তু কিছু জিনিস আমাদের যেরকম অবভিয়াসলি সেটা সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো আপনার পরিবর্তন হবেই, কিছু জিনিস পাল্টেছে এবং কিছু জিনিস আগে যেটা ছিল এখন সেটা নিয়ে আবার এখন হয়েছে, আগেকার দিনে সেগুলো ছিল না। আবার কিছু জিনিস রয়েই গেছে। সেটা যদি আমি দেখাতে গিয়ে বলি, এই যে দুর্গাপুজোর যে এক্সটেসি, এই যে মজাটা, এই যে দুর্গাপুজোর সময় যে এই যে ভিড়, এই আলো, এটা কিন্তু বরাবরের জিনিস। মানে আমাদের আগেও কিন্তু এই জিনিস ছিল। আমি কিন্তু ছোটোবেলা খুব অদ্ভুত সমস্ত ঠাকুর দেখেছি, মজা পেয়েছি, আমরা খুব সারা রাত্রির ব্যাপী আমরাও প্র্যাকটিক্যালি ঘুরে বেরিয়েছি। ভিড় কিন্তু যে খুব একটা কম হতো কিন্তু সেই সময় তাও নয়। তো সেরমভাবে আমার সেই মনের থেকে আমি যেটা দেখেছিলাম সেই জিনিসটা আমি ছবির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আবার আপনি দেখবেন কিছু জিনিস পাল্টে গেছে, কিছু জিনিস কীরকম হয়েছে। এটা হচ্ছে কলকাতা, এটা আপনি ধরুন কলকাতার যে মা ব্রিজে কত ছোটো ছোটো সমস্ত গাড়ি দেখতে পাচ্ছেন, লাইট সমস্ত, এখানে এই সমস্ত বড় বড় বিল্ডিং হয়ে গেছে, দূরে সমস্ত লাইট, এত সুন্দর একটা জায়গা। এটা কিন্তু আগে ছিল না, এটা প্র্যাকটিক্যালি এখন হয়েছে। এটা আমার দেখতে খুব সুন্দর লেগেছিলো, আমার যেটা ভালো লেগেছে আমি সেটা সেরকমভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এটা আগে ছিল না, এখন হয়েছে। আবার আপনি যদি ওই ছবিটা দেখেন, ওইখানে দেখবেন হ্যারিসন রোড বা আমাদের মহাত্মা গান্ধী রোড। মহাত্মা গান্ধী রোডে আমার মনে আছে আমি বহুদিন আগে আমি গেছি, আমার একজন তার ওখানে একটা অফিস ছিল, অফিসে গেছি বিকেলের দিকে, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। সে বলতো তুই একটু বস, আমি আসছি। আমাকে বসিয়ে দিয়ে একটা জায়গায় সে বললো সে একটু গেছে। আমি তখন বাইরের দিকে দেখছি, বিকেলবেলার দিকে 5:30 পৌনে 6টা বাজে, সন্ধে হয়ে আসছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দূরে দেখুন হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, ছোটো উপরে লাইট, আস্তে আস্তে টুকটাক টুকটাক করে সমস্ত লাইটগুলো জ্বলে উঠলো, গাড়িগুলো যাচ্ছে, কত লোক, কত ছোটো ছোটো লাইট। আপনি কিন্তু ওই মহাত্মা গান্ধী রোডের ওই জায়গাতে যদি আপনি এখনও যান, জিনিসটা কিন্তু সেই একই রকম দেখতে পাবেন। এটা কিন্তু কোনো রকম বদল হয়নি। আবার ওই দিকে আমি তো হচ্ছে হাওড়া ছেলে, এবং হাওড়াতে আপনি যদি যান এখন এরকম, আমাদের হাওড়ার রাস্তাগুলো খুব ছোটো, আমাদের কিন্তু অত্যন্ত বর্ধিষ্ঠ পরিবারের সমস্ত লোকেরা থাকেন এবং স্বনামধন্য লোকেরা ওখানে থাকেন। আপনারা জানেন ওখানে আমার বাড়ির কাছে হচ্ছে নারায়ণ দেবনাথের বাড়ি, তুলসী চক্রবর্তী মশাইয়ের বাড়ি ছিল, সুদীপ চ্যাটার্জি থেকে শুরু করে প্রত্যেকে ওখানে থাকতেন। তো সেই রকম একটা জায়গা এটা হাওড়া। এখন হাওড়ায় সমস্ত বড় বড় বিল্ডিং হয়ে গেছে, টোটো সমস্ত চলে, নানান রকম একটা তো এটা একটা হাওড়ার একটা চালচিত্র। ওদিকে দেখবেন ইডেন গার্ডেন্স, ওদিকে দেখবেন ইডেন গার্ডেন্স আছে। ইডেন গার্ডেন্স আমাদের সময় আমরা সেই সকালবেলা যেতাম, সকালবেলা বাড়ি থেকে সমস্ত লুচি তরকারি প্যাক করে নিয়ে যেতাম। এখন কিন্তু সেরকম না, এখন হচ্ছে লাইটে ম্যাচ হয়, ওখানে দেখবেন অন্ধকারের মধ্যে খেলা। এখানে হচ্ছে নাইট শিফটও একটা আছে, নাইট শিফট যেটা আমাদের প্র্যাকটিক্যালি হাওড়া কলকাতায় ফ্যাক্টরিজ প্রচুর ছিল। হাওড়ায় একসময় বলা হতো দ্য শেফিল্ড অফ দ্য ইস্ট, এত ফ্যাক্টরিজ ছিল। তো সেখানে একটা নাইট শিফটের একটা গল্প আছে, যেটা নাকি আগে আমরা দেখেছি। এরকম বিভিন্ন সমস্ত জিনিস নিয়ে হাওড়া কলকাতার সমস্ত চালচিত্র, আমার এই সমস্ত 6টা ছবি যে আছে সেখানে হাওড়া কলকাতার সমস্ত চালচিত্র আছে এই, এবং বাকিরাও প্রত্যেকে নিজেদের সমস্ত গল্প নিয়ে এসছে। আজকে সবাইকে একসঙ্গে আমরা আসতে পেরেছি এবং প্র্যাকটিক্যালি উদ্যোগ নিয়েছেন প্রীতমবাবুই। ভীষণ আনন্দ পেয়েছি সকলের সঙ্গে, এবং আপনারা সকলে এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো লেগেছে আমার, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আমার মনে হয় আমি দ্য ইয়াংগেস্ট এভার টু এক্সিবিট মাই পেন্টিংস ইন দ্য একাডেমি অফ ফাইন আর্টস। আমি একাডেমি অফ ফাইন আর্টসে আমার যখন এক্সিবিশন হয়েছিল তখন আমার বয়স হচ্ছে 8 বছর বয়স। তো আমার মনে হয়, এবং সেটা মোস্ট প্রবাবলি সেটা একাডেমিতে প্রথম এক্সিবিশনটা, মানে সবচেয়ে যে ছোটোবেলা সেটা আমার হয়েছিল। ইনফ্যাক্ট আমার রিসেন্টলি আরেকটা একাডেমিতে এক্সিবিশন হয়েছিল যেটি প্রীতমবাবু দেখতে এসেছিলেন, সেই সূত্রেই আমাদের প্র্যাকটিক্যালি আলাপ। এবং প্রথম একাডেমি যে এক্সিবিশন হয়েছিল 83 সালে, তো সেইখানে দেখতে এসেছিলেন আমাদের স্বনামধন্য শ্রী অন্নদাশঙ্কর রায় মশাই, এবং তিনি দেখে এসেছিলেন রথীন মৈত্র মশাই সেই সময় ছিলেন। আমার বাবা আবার আর্টিস্ট ছিলেন, আমার বাবা আবার চার্টার্ড অ্যাকাউন্টেন্টও।
তো রথিনবাবু এসেছিলেন, তখন আমি একেবারে ছোটোবেলা, আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। এই আমার পরম সৌভাগ্যের ব্যাপার। অন্নদা শঙ্কর রায় মশাইয়ের মতো লোক, রথিন মৈত্রের মতো লোক, লেডি রানী মুখার্জি নিজে এসেছিলেন সেই সময়। তো এই সমস্ত লোকের সান্নিধ্য পেয়েছি। এক্সিবিশন করি আমি, যদিও আমি ভিজুয়াল মিডিয়ামেই আছি, আমি ডকুমেন্টারি ফিল্ম মেকার এবং আমি বম্বেতে আমার বাস। কিন্তু ব্যাপার হচ্ছে যে আঁকা এবং ছবির সঙ্গেই তো বিভিন্ন কারণে যুক্ত। টিভিতেও আমি ছিলাম, টেলিভিশনে আমি করেছি কাজ অনেক দিন, এখনও করি কাজ। তো সেই সূত্রে ভিজুয়াল মিডিয়ামের সঙ্গেই আমরা যুক্ত আমি। তো সেখানে ছবি একটা ব্যাপার তো আসেই, অ্যানিমেশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, সেখানে হাতের আঁকার ব্যাপারটা একটা থেকেই যায়, যদিও হয়তো সবসময় আঁকা হয় না। এটা সবটাই হচ্ছে মনের টানে, ইচ্ছে হয়েছে, ভালোবেসে এটা কিন্তু করেছি। এটার সঙ্গে কিন্তু বাকি আর অন্য কোনো সম্পর্ক নেই। যতটা পেরেছি, যা পেরেছি, আমি আমার মতো গল্প বলেছি। স্যার আপনার নামটা? অমরনাথ সিনহা। দ্বিতীয়তম এর আগে দিল্লিতে করেছিলাম। প্রথম আসা এখানে কলকাতাতেই আমার প্রথম আসা আর কি, এক্সিবিশনে উপস্থিত থাকা। আর খুব ভালো লাগছে এসে। স্যার তুমি হচ্ছে যে সীতা মা হচ্ছে বনে যে হরিণ দেখেছিল, সেই দৃশ্যটাকে তুলে ধরে। অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে এই বিড়লা একাডেমিতে আমার একটা এক্সিবিশনে আমার ছবি থাকবে। তো সেটা এই 2025-এ সেই স্বপ্নটা যে সার্থক হবে ভাবতে পারিনি। তবে তার জন্য আমি প্রীতম ভাইয়ের কাছে কৃতজ্ঞ। প্রীতম আমাকে জানায় যে এরকম একটা এক্সিবিশনের ব্যবস্থা করা হয়েছে, তুমি ছবি যদি গিক দেবে। তো তখনই আমি সাথে সাথে রাজি হয়ে যাই যে সেই স্বপ্নটা যে সার্থক হবে এতদিনের, সেটা ভাবতেও পারিনি। আর খুব ভালো লাগছে। আগামী দিন আশা করি আরও